আসসালামু আলাইকুম। আমরা কেমিস্ট্রি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার রাসায়নিক বন্ধন নিয়ে ক্লাস করতেছি। নবম দশম শ্রেণীর জন্য ক্লাসটা করা হচ্ছে। তো রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড গুলো আমরা নবম দশম শ্রেণীর বইয়ে প্রথম যে ছবিটা দেওয়া আছে আর কি, এই বন্ড গুলো জেনারেলি এইভাবেই ক্রিয়েট হয়। আমরা সামনের দিকে যদি কখনো কাজ করার সুযোগ হয়, গাউসিয়ান ভিউ নামে একটা সফটওয়্যার পাবো কম্পিউটারে, গাউস সফটওয়্যার। তো ওই সফটওয়্যারে আমরা এই কাজগুলো করতে পারি, যে একটার সাথে আরেকটা বন্ড কিভাবে ক্রিয়েট হয়, কতটুকু বন্ড গ্যাপ থাকে, কতটুকু বন্ড ডিস্টেন্স থাকে, এগুলো নিয়ে আমরা কাজ করি এই সফটওয়্যারে। হোয়াট এভার। তো এবার আমরা আসি যে 118টা মৌল নিয়ে কেমিস্ট্রিতে ডিল করা হয়, আমরা এগুলোর নাম সব টপ জানি আর কি। আহ এরপরে প্রথমে আমাদের যে টপিকটা আছে হলো যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন জানার আগে আগে আমাদের যোজ্যতা অরবিট নিয়ে জানা উচিত। হ্যাঁ, যোজ্যতা অরবিট আমরা বলতেছি একটা মৌলের অনেকগুলো অরবিট থাকতে পারে। একটা মৌলের অনেকগুলো অরবিট থাকতে পারে, তবে সর্ব জেনারেল মৌলটা জেনারেল অবস্থায়, অর্থাৎ উত্তেজিত অবস্থায় না, এইরকম অবস্থায় মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে অরবিট পর্যন্ত ইলেকট্রন থাকে, এটাকে বলা হয় যোজ্যতা অরবিট। কথা কি বোঝা গেছে ভাই? মানে মানে উত্তেজিত অবস্থায় না, আমরা যদি সালফারের কথা খেয়াল করি বা অন্য কোনো মৌলের কথা খেয়াল করি, যে উত্তেজিত অবস্থায় হইলে ইলেকট্রন শিফট হয়ে অন্যটাতে চলে যায়, কিন্তু এরকম না। সর্বশেষ যে উত্তেজিত অবস্থায় না, এরকম অবস্থায় সর্বশেষ যে অরবিট পর্যন্ত ইলেকট্রন গুলো থাকে, এই অরবিটকে বলতেছি আমরা যোজ্যতা অরবিট। যোজ্যতা অরবিট অর্থাৎ সর্বশেষ অরবিট এর ইলেকট্রন গুলোকে আমরা বলে থাকি যোজ্যতা ইলেকট্রন। তো যোজ্যতা ইলেকট্রন কোনটা বোঝা গেছে? তো যোজ্যতা অরবিটের উপরের অরবিট গুলোকে বলা হয় পরিবহন অরবিট। এগুলো নিয়ে আমরা ফিজিক্সে ডিল করব। ফিজিক্সে পরিবহন অরবিট এবং যোজ্যতা অরবিট নিয়ে আমরা ডিল করব। তো যাই হোক, আমরা এখানে শুধু যোজ্যতা অরবিট নিয়ে কাজ করতেছি। যোজ্যতা অরবিটের ইলেকট্রন গুলোকে আমরা বলতেছি যোজ্যতা ইলেকট্রন। এবার আমরা আসি যোজনী। যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক বিষয় নয়। যোজনী কি? যোজনী হইল সর্বশেষ অরবিটের ইলেকট্রন, কিন্তু যেগুলো বিজোড় অবস্থায় থাকে। সর্বশেষ অরবিটের ইলেকট্রন যেগুলো বিজোড় অবস্থায় থাকে, এগুলোকে আমরা বলে থাকি যোজনী। কথা কি বোঝা গেছে ভাই? একটা মৌল ততগুলো যত ইলেকট্রনের সাথে রিঅ্যাক্ট করে, যতগুলো তার বিজোড় ইলেকট্রন থাকে, ততগুলো মৌলের ইলেকট্রনের সাথে সে রিঅ্যাক্ট করে। কথা কি বোঝা গেছে? যোজনী আমরা কিছু কিছু মৌলের ক্ষেত্রে ডিরেক্টলি বিজোড় সংখ্যক ইলেকট্রনটাই আমরা যোজনী বলতে পারি। কিছু কিছু মৌলের ক্ষেত্রে আমরা 8 থেকে বাদ দিয়ে যে সংখ্যাটা হয়, যোজনী ইলেকট্রন 8 থেকে বাদ দিলে যে সংখ্যাটা হয়, সেটাকে আমরা যোজনী বলে থাকি। যোজনী পরিমাপের জন্য দুটা স্কেল আছে, হাইড্রোজেন স্কেল এবং অক্সিজেন স্কেল। আমরা এটা পড়াশোনা করছিলাম এর আগের চ্যাপ্টারে, রাইট? রাইট, ইয়া। সো যোজনী এবং যোজ্যতা নিয়ে দুটা স্কেল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল আর একটা আছে হচ্ছে অক্সিজেন স্কেল। এই দুটা টপিক নিয়েই আমাদের ইন্টারের থার্ড চ্যাপ্টারে, ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারে আমাদের একটু কথা বলা আছে। ওখান থেকে আমাদের যোজনী এবং যোজ্যতা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় আই থিংক। তো হোয়াট এভার, যোজনী নিয়ে এখানে কিছু কথাবার্তা বলা আছে। এবার আমরা আসি যৌগমূলক। যৌগমূলক বলতে কি বুঝাই, যার ইংলিশ হচ্ছে রেডিক্যালস। তো যৌগমূলক বলতে বুঝায় একাধিক অণু, একাধিক অণু পরমাণু, একাধিক মৌল, একাধিক মৌল এলিমেন্ট বলি, হ্যাঁ ইংলিশটা বলা ইজি। একাধিক এলিমেন্ট একসাথে হয়ে যদি একটা আয়নের মতো রিঅ্যাক্ট করে, তাকে আমরা বলে থাকি একটা রেডিক্যাল।
নাইট্রোজেন আলাদা এলিমেন্ট, হাইড্রোজেন আলাদা এলিমেন্ট, দুইটা একসাথে হয়ে যখন NH4 প্লাস জেনারেট করে তখন আমরা এটা একটা আয়নের মতো কাজ করতেছে, আমরা এটাকে বলে থাকি একটা রেডিক্যালস। বুঝা গেছে? এবার আমরা আসি যৌগের রাসায়নিক সংকেত। যৌগের রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয় এটা ইন্টারমিডিয়েটের লাস্টে আমাদের ডিসকাস করা আছে, যে লাস্টে একদম ডিসকাস করা আছে যে কিভাবে আমাদের আহ, অজৈব যৌগের সংকেতগুলো লিখতে হয়। এখানে আমাদের একটা চ্যাপ্টার আছে অজৈব যৌগের নামকরণ। এই চ্যাপ্টারে আমরা এখানে শিখতে পারবো যে কিভাবে এই চ্যাপ্টারের নামকরণগুলো করতে হয়। তো এখন আমরা একটু ছোট করে শিখি। আমরা যদি পানির নামটাই খেয়াল করে দেখি, পানি H2O, এই যে পজিটিভ অংশটুকু সামনে লিখতে হয় এবং নেগেটিভ অংশটুকু পরে লিখতে হয়। কথা কি বোঝা গেছে ভাই? আমরা যদি অন্য একটা মৌলের নাম দেখি, যে এই যে এইটা BaCl2, হ্যাঁ, এখানে আমরা দেখি যে যৌগের পজিটিভ আয়ন যেটা, সেটার নাম নাম ওইটা পুরোটাই বলতে হয়, বেরিয়াম বেরিয়াম পুরোটাই বলতে হয়। কিন্তু নেগেটিভ অংশের যে নামটা আছে এই নামের শেষ নামটা একটু চেঞ্জ হয়, নামটা আমাদের আইড যুক্ত হয়। আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখো পজিটিভ অংশের যে নামগুলো, এই পজিটিভ অংশের নামই থাকে, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন। বাট নেগেটিভ অংশের যে নামগুলো, এই নামের শেষে আইড অংশটা অ্যাডিশন হয়। সো আমাদের এইটা আসতেছে হচ্ছিল বেরিয়াম, এন্ড লাস্টে ক্লোরিন আছে, ক্লোরিনের সাথে আইড যুক্ত হলে ক্লোরাইড হয়ে যায়, তাই এটার নাম হচ্ছে হইলো বেরিয়াম ক্লোরাইড। কথা কি বোঝা গেছে ভাই? আমরা আবার খেয়াল করে দেখি, কিছু কিছু মৌল আছে যে সকল মৌল একাধিক যোজনী শো করতে পারে। এই সকল মৌল, যে বেশিরভাগ ডি ব্লক মৌলগুলোই আমাদের একাধিক যোজনী শো করতে পারে। আমরা আগের চ্যাপ্টারে ডি ব্লক মৌল নিয়ে পড়াশোনা করেছিলাম একটু, তখন আমি বলেছিলাম যে ডি ব্লক মৌলের মধ্যে অবস্থান্তর মৌল আছে। এই অবস্থান্তর মৌলের একটা অন্যতম বৈশিষ্ট্য হইল এরা তোমার পরিবর্তনশীল যোজনী শো করে। কি হয়েছে তোমার নেটের বারবার যাওয়া আসা করতেছে কেন? মনোযোগ দিই আমরা। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। সো যে সকল মৌল একাধিক যোজ্যতা শো করে, যে সকল মৌল একাধিক যোজ্যতা শো করে, এই সকল মৌলগুলোকে নিয়ে আমাদের মানে সরি, যে সকল মৌল একাধিক যোজ্যতা শো করে এই সকল মৌলগুলোর যোজ্যতা তাদের মানে সংকেতের মধ্যে বাংলা নামের মধ্যে লিখে দিতে হয়। যেরকম ক্রোমিয়াম, ক্রোমিয়াম আমরা জানি একাধিক যোজ্যতা শো করতে পারে, তাই ক্রোমিয়ামের জারণ সংখ্যা এর তার নামের মধ্যে লিখে দিতে হয়। এটার নাম আমরা জেনারেলি কি বলতাম? ক্রোমিয়াম ক্লোরাইড। কিন্তু ক্রোমিয়াম যেহেতু একাধিক জারণ সংখ্যা শো করে, এর নামের মধ্যে বলে দিতে হবে ক্রোমিয়াম, এখানে জারণ সংখ্যা 3, তাই ক্রোমিয়াম 3 ক্লোরাইড। কথা কি বোঝা গেছে ভাই? ক্রোমিয়াম, এই যে ব্র্যাকেটের মধ্যে 3, তারপরে ক্লোরাইড। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, এটা ইউপ্যাকের নিয়ম। এটা ইউপ্যাকের নিয়ম অনুযায়ী। সো এবার আমরা যদি আসি, এই চ্যাপ্টারে আরো অনেক কিছু পড়া আছে, পলিঅ্যাটমিক যৌগের নামকরণ থেকে শুরু করে আরো অনেক নামকরণ আছে। আমরা দেখে থাকি বেশিরভাগ রেডিক্যালস এর নাম মানে হচ্ছে হইলো, রেডিক্যালস এর বাংলা যেটা বললাম একটু আগে যৌগমূলক, বেশিরভাগ যৌগমূলকের নামের শেষেই আমাদের আইট ট আইট আইট অংশটা অ্যাড হয়। কিন্তু এমনি আয়নের নামের শেষে, নেগেটিভ অংশের নামের শেষে আমরা দেখেছিলাম আইড অংশ অ্যাড হয়।
কিন্তু এখানে আইট অংশটা অ্যাড হয়। ব্যতিক্রম আছে শুধুমাত্র এক দুইটা, এই যে পারঅক্সাইড এর নামের শেষে আইড আসছে হোয়াটএভার, আর বেশিরভাগ যৌগমূলকের নামের শেষেই আইট অংশটা অ্যাড হয়। হ্যাঁ, তো এই যে এটার নাম আসতেছে লিথিয়াম নাইট্রেট, বোঝা গেছে? এরপরে আমরা যৌগের নামকরণ লেখার এখানে কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত নিয়ে যদি আমরা একটু কথা বলি, আমাদের এই বিষয়টা সব থেকে বেশি ইউজ হয় জৈব যৌগের মধ্যে। জৈব যৌগের মধ্যে আমরা অনেক নামকরণ শিখব। এইখানে আমরা আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত নিয়ে অনেক বেশি ডিল করে থাকি। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এই যে এখানে কার্বন 3টা আছে এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত আছে। কার্বন গুলো একটা কার্বনের সাথে আরেকটা কার্বন একটা হাত দ্বারা বন্ডিং হয়ে আছে এবং বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করা আছে। কথা কি বোঝা যায় আমার? আমি কি বেশি ফাস্ট যাচ্ছি? প্রত্যেকটা কার্বন একটা কার্বনের সাথে একটা হাত দ্বারা বন্ডেড হয়ে আছে এবং বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ হয়ে আছে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডকে বলা হয় অ্যালকেন। এগুলো আমরা শিখবো জৈব যৌগের মধ্যে। আপাতত আমরা একটু শিখে রাখলাম, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডকে বলা হয় অ্যালকেন। বোঝা বোঝা গেছে ভাই? এরপরে আমরা আসি যে এই যে বাকিগুলো আমাদের হাইড্রোজেন দ্বারা ফিল আপ আছে, তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি এটাকে আমরা ছোট করে লিখতে পারি C3H8, লিখতে পারি। এই যে এটাকে আমরা ছোট করে লিখলাম C3H8, এটা হলো এর আণবিক সংকেত এবং এটার ফুল স্ট্রাকচার সহ যখন আমরা লিখব সেটা হবে তার গাঠনিক সংকেত। কথা কি বোঝা গেছে? ঠিক একইভাবে আণবিক সংকেত, এটা একটা গাঠনিক সংকেত, এটা একটা গাঠনিক সংকেত, বা আণবিক সংকেতগুলো আমরা ছোট করে লিখি। এবার আমাদের পরের টপিক আছে অষ্টক এবং দুইয়ের নিয়ম। অষ্টক এবং দুইয়ের নিয়ম বিষয়টা খুবই সোজা, অক্টেট রুলস এন্ড ডুয়েট রুলস। একটা মৌল যখন অন্য মৌলের সাথে রিঅ্যাক্ট করে, একটা মৌল যখন অন্য মৌলের সাথে রিঅ্যাক্ট করে তখন সে চায় তখন সে চায় রিঅ্যাক্ট করার মাধ্যমে ইলেকট্রন গ্রহণ, ত্যাগ অথবা শেয়ারিং এর মাধ্যমে সে তার লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন অথবা 2টা ইলেকট্রন ফিল আপ করতে চায়। কথাটা আমি আরেকবার বলতেছি। হ্যাঁ, আমরা এবার একটু এক্সাম্পল দিয়ে বলি। আমরা যদি কার্বন খেয়াল করে থাকি 1s2, 2s1, 2px1, 2py1 এবং 2pz1, এই কার্বন গুলো 4টা আমরা দেখতেছি যে লাস্ট অরবিটে এদের ইলেকট্রন ফাঁকা আছে, বিজোড় ইলেকট্রন আছে টোটালে 4টা। সো এর যোজনী কত শো করবে? 4 যোজনী শো করবে। এবং এই কার্বন গুলোর লাস্ট অরবিটে ইলেকট্রন কয়টা আছে? 4টা আছে। যদি ইলেকট্রন 4টা থাকে, কার্বন যদি আরো 4টা ইলেকট্রন, আমার কথা কি বোঝা যায়? কথা কি শোনা যায়? কার্বন কি চায়? কার্বন চায় যে রিঅ্যাক্ট করার মাধ্যমে সে তার লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন অথবা 2টা ইলেকট্রন ফিল আপ করতে চায়। কথা কি বোঝা গেছে? এখন কার্বনের হাতে কিছু উপায় আছে। এক নাম্বার উপায় হইল, কার্বন যদি লাস্ট অরবিটের 4টা যে ইলেকট্রন আছে সে 4টা ইলেকট্রনকে যদি কার্বন ছেড়ে দেয় তাহলে লাস্ট অরবিটে এর ইলেকট্রন থাকবে 2টা, তখন সে 2 এর নিয়ম মানার কথা। কিন্তু 4টা ইলেকট্রন ছাড়া ওর জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়।
তাই আবার কার্বনে আরেকটা বুদ্ধি আছে, কার্বন যদি 4টা ইলেকট্রনই অন্যর কাছ থেকে গ্রহণ করে, কিন্তু কার্বন 4টা ইলেকট্রন, টোটালে 4টা ইলেকট্রন গ্রহণ করাও কার্বনের জন্য মাছ ডিফিকাল্ট হয়ে যায়। তাই কার্বন একটা কাজ করতে পারে যে ও ইলেকট্রন, কার্বন যেহেতু অধাতু, ও ইলেকট্রন শেয়ারিং করতে পারে। কার্বন কার্বন অন্যজনের সাথে, কার্বন নিজে একটা অধাতু, ওই অধাতু অন্য আরেকটা অধাতুর সাথে ডিল করতে পারে, বলতে পারে যে এই যে আরেকটা অধাতু, তুমিও তো অন্যদের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের অ্যাবিলিটি তোমার নাই, অধাতুর কি ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের অ্যাবিলিটি আছে? তো ও আরেকজনের সাথে, আরেকটা অধাতুর সাথে ডিল করতে পারে। না, আছে আছে আছে, কিন্তু ওর জন্য ইজি কি, ওর জন্য ইজি হচ্ছে হইলো ও আরেকটা অধাতুর সাথে যদি রিয়াক্ট করতে চায়, আরেকটা অধাতুর সাথে সে কিভাবে ডিল করতে পারে, আরেকটা অধাতুকে বলতে পারে যা আরেকটা অধাতু, তুমি একটা কাজ করো, তুমি আমার ইলেকট্রন গুলোকেও নিজের নামে চালায় দাও, চালায় দিয়ে দুইজন চলো, তোমার ইলেকট্রন আমার ইলেকট্রন, আমার ইলেকট্রন তোমার ইলেকট্রন, দুইজন শেয়ারিং এর মাধ্যমে বিজনেস করি, দেখা যায় আমাদের বিজনেসটা কতটুকু সাকসেস হয়। এরপরে কার্বন দেখো, এই যে কার্বনের লাস্ট শেলে এই ইলেকট্রনটা কার্বনের, এই ইলেকট্রনটা কার্বনের, এই ইলেকট্রনটা কার্বনের, এই ইলেকট্রনটা কার্বনের। কার্বন হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন ছিল, এই যে একটা ইলেকট্রন ছিল, এই একটা ইলেকট্রনের সাথে এই জায়গায় শেয়ারিং করে, ফলে হাইড্রোজেনের 2টা ইলেকট্রন হয়ে যায় এবং কার্বনেরও এরকম করে 4টা হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করার ফলে 8টা ইলেকট্রন হয়ে যায়। তাহলে কার্বনের লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকে এবং প্রত্যেকটা হাইড্রোজেনেরও লাস্ট অরবিটে 2টা করে ইলেকট্রন থাকে, ফলে কার্বনের ক্ষেত্রে অষ্টকের নিয়ম অর্থাৎ 8-এর নিয়ম, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 2-এর নিয়ম অর্থাৎ 2-এর নিয়ম, দুটাই মেনে চলে। কথা কি বুঝে গেছে? এখন কথা বুঝি নাই। দুটাই মানতে পারে। এখন কথা হইল, এটা যে মানবেই তাই কি ঠিক চিরন্তন সত্য, না এটা মানে না এরকম অনেক যৌগও আছে? ভাই, এরকম মানে না এরকম অনেক যৌগও আছে। আমরা যদি একটা এক্সাম্পল ধরি, পি, আচ্ছা PCl5 না ধরে আগে BCl3 ধরি, BCl3, B 1s2, 1s2, 2s1, 2p, x1, 2p, y1। ঠিক আছে, এটা এক্সাইটেড বোরন আমাদের, হ্যাঁ, বোরনের যোজনী 3 ইউজ করতে হয়েছে, তাই না? কারণ কি এটা BCl3 আছে, আমরা তো এইটুকু বুঝি, তাই না? আমি যে এখানে শর্টকাটটা ইউজ করছি, BCl3 আছে, তার মানে কি বোরন, এইটা কত যোজি বোরন ইউজ হয়েছে, ত্রিযোজি নাকি একযোজি? ত্রিযোজি। তাহলে তিনটা আমাদের জেনারেল বোরন আমরা এখানে নিতে পারতেছি না, আমাদের এখানে ত্রিযোজি বোরন নিতে হচ্ছে, অর্থাৎ এক্সাইটেড বোরন নিতে হচ্ছে। হোয়াট এভার। তাহলে বোরন যদি আমাদের ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে, ক্লোরিন এই জায়গার সাথে আরেকটা করে ইলেকট্রন ডোনেট করবে। আমরা যদি স্ট্রাকচার আঁকাই, সরি, রেড কালার, রেড কালারের বোরন, ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন, সেকেন্ড অরবিটে এ একটা, এ একটা, এ একটা। কথা কি বোঝা যায় ভাই? আমাদের এরা যদি ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে, এখানে আমরা ক্লোরিনের স্ট্রাকচার দেখাবো, এখানেও আমরা ক্লোরিনের স্ট্রাকচার দেখাবো, এখানেও আমাদের ক্লোরিনের স্ট্রাকচার দেখাবো। দাগানোর ফলে
আমরা জানি যে ক্লোরিনের লাস্ট অরবিটে 7টা ইলেকট্রন থাকে, তাই না? তো ক্লোরিন এই বোরনের ইলেকট্রনটা পেয়ে ক্লোরিন তোমার হচ্ছে হলো বেরিয়ামের ইলেকট্রনটা পেয়ে বোরনের ইলেকট্রনটা পেয়ে ক্লোরিনের 8টা ইলেকট্রন ফিল আপ হবে, কিন্তু বোরনের 8টা ইলেকট্রন কি ফিল আপ হবে? বোরনের লাস্ট অরবিটে ইলেকট্রন ছিল 3টা, আরো 3টা যোগ হয়ে হইল 6টা ইলেকট্রন। তাহলে কি বোরনের 8টা ইলেকট্রন ফিল আপ হইল? কেন্দ্রীয় মৌলের যদি 8টা ইলেকট্রন ফিল আপ না হয়ে 8টার কম ইলেকট্রন থাকে, 8টার কম ইলেকট্রন যুক্ত যৌগ সে গঠন করে, এই ধরনের যৌগগুলোকে বলা হয় অষ্টক সংকোচন যৌগ। অষ্টক সংকোচন যৌগ। হ্যাঁ, দাঁড়াও, এগুলো পরে ডিল করতেছি, ইংলিশ গুলো পরে বলতেছি। তাহলে এরপরে অষ্টক সংকোচন যৌগ, এরপরে আমরা যদি আরেকটা নিয়ে ডিল করি, সেটা হচ্ছে PCl5। ফসফরাসের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1 3d 3d তো 4s1 3dxy 3d8 লাগবে, হয়ে গেছে, রাইট? হয়ে গেছে, রাইট? তাহলে ফসফরাস যদি আমাদের ক্লোরিনের সাথে রিয়্যাক্ট করে, এই জায়গায় ক্লোরিন একটা করে ইলেকট্রন দিবে, তাহলে ফসফরাসের লাস্ট অরবিটে ইলেকট্রন ছিল আগে 5টা, এখন ক্লোরিনের সাথে রিয়্যাক্ট করার ফলে ফসফরাসের লাস্ট অরবিটে ইলেকট্রন হয়ে যাবে 10টা। এই যে অষ্টকের ক্লোরিনের তো অষ্টক মানলো, 8টা ইলেকট্রন হইল, কিন্তু ফসফরাসের কি অষ্টক মেনে চললো? অষ্টকের থেকে বেশি ইলেকট্রন হইল। এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ যৌগ। কথা কি বোঝা গেছে? এবার আমরা আসি নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা নিয়ে। নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন বেশি স্টেবল? কথা, নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন এত বেশি স্টেবল? আমরা যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন স্ট্রাকচার কনফিগারেশন খেয়াল করি, আমরা দেখতেছি যে এদের লাস্ট অরবিটে 8টা করে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এরা সবসময় এমনিতেই অষ্টক মেনে চলে, তাই এরা অনেক বেশি পরিমাণে স্টেবল হয়ে থাকে। কথা কি বোঝা গেছে? ক্যাটায়ন এবং অ্যানায়ন রাসায়নিক বন্ধন গঠনের কারণে এটা আমরা রিডিং দিব। তো ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, ইলেকট্রন কেটে ফেলাকে বলা হয় ক্যাটায়ন, ইলেকট্রন আনাকে বলা হয় অ্যানায়ন। ইলেকট্রন কেটে ফেললে কোনো একটা এলিমেন্টে পজিটিভ চার্জ বেড়ে যায় নাকি নেগেটিভ চার্জ বেড়ে যায়? পজিটিভ চার্জ বেড়ে যায়, তাই পজিটিভ চার্জগুলোকে বলা হয় ক্যাটায়ন। ইলেকট্রন আনলে নেগেটিভ চার্জ বেড়ে যায়, তাই নেগেটিভ চার্জগুলোকে বলা হয় অ্যানায়ন। বোঝা গেছে? আমরা এটুকু একবারে রিডিং দিব। এবার আমরা আসি আয়নিক বন্ধন এবং তোমার হচ্ছে হলো ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অর্থাৎ তড়িৎযোজী বন্ড। আমরা যদি শুধু একটা খেয়াল করি, রিঅ্যাকশন খেয়াল করি, আয়নিক বন্ড গুলো জেনারেলি হয়, আয়নিক বন্ড কারা ফর্ম করে? আয়নিক বন্ড ফর্ম করে হচ্ছে হইলো ধাতু এন্ড অধাতু মিলে। আমরা জানি যে ধাতু এবং অধাতু মিলে গঠন করে, এটা একদম ছোটবেলার পড়া, ধাতু এবং অধাতু মিলে গঠন করে আয়নিক বন্ড।
এবং অধাতু অধাতু মিলে গঠন করে সমযোজী বন্ড, এবং তোমার হচ্ছে হলো ধাতু ধাতু মিলে গঠন করে ধাতব বন্ড। এর মধ্যে ধাতু ধাতু পর্যায় সারণীর কোথায় থাকে বলতো? বাম পাশে নাকি ডান পাশে? লেফট পাশে। আমরা যদি একটা পর্যায় সারণী খেয়াল করে দেখি, পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলো ধাতু এবং পর্যায় সারণীর ডান দিকের মৌলগুলো অধাতু। তাই ক্লোরিন যদি নিষ্ক্রিয় মৌলের স্ট্রাকচার লাভ করতে চায়, ক্লোরিন কি করতে পারে? ক্লোরিন লাস্ট অরবিটের 7টা ইলেকট্রন ত্যাগ করে তার পূর্ববর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের স্ট্রাকচার লাভ করতে পারে, অথবা একটা ইলেকট্রন গ্রহণ করে তার পরবর্তী নিষ্ক্রিয় মৌল আর্গনের স্ট্রাকচার লাভ করতে পারে। কথা কি বোঝা যায়? তাই কোনটা ক্লোরিনের জন্য বেশি বেনিফিশিয়াল? 7টা ইলেকট্রন ত্যাগ করা নাকি একটা ইলেকট্রন গ্রহণ করা? তাই ক্লোরিন জেনারেলি একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের স্ট্রাকচার লাভ করতে চায়। আমরা বুঝতেই পারতেছি অধাতুগুলো জেনারেলি একটা একটা বা দুইটা অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে তার পরবর্তী নিষ্ক্রিয় মৌলের স্ট্রাকচার লাভ করতে চায়। কথা কি বোঝা গেছে? কিন্তু ধাতুগুলো আমরা যদি পটাশিয়ামের কথাই চিন্তা করি বা সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম যদি নিষ্ক্রিয় মৌলের স্ট্রাকচার লাভ করতে চায়, সোডিয়ামের হাতে কি কি উপায় আছে? সোডিয়াম 11 নম্বর মৌল। সোডিয়াম আরো 7টা ইলেকট্রন গ্রহণ করে তার পরবর্তী নিষ্ক্রিয় মৌল আর্গনের স্ট্রাকচার লাভ করতে পারে, অথবা একটা ইলেকট্রন ত্যাগ করে তার পূর্ববর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের স্ট্রাকচার লাভ করতে পারে। Which would be more beneficial for sodium? হ্যালো, তাই কোনটা সোডিয়ামের জন্য বেশি বেনিফিশিয়াল? নিয়নের স্ট্রাকচার লাভ করা? জি। তাই আমরা বুঝতেই পারতেছি ধাতুগুলো জেনারেলি ইলেকট্রন ত্যাগ করে তার পূর্ববর্তী নিষ্ক্রিয় মৌলের স্ট্রাকচার লাভ করতে চায়, এবং অধাতুগুলো জেনারেলি ইলেকট্রন গ্রহণ করে তার পরবর্তী নিষ্ক্রিয় মৌলের স্ট্রাকচার লাভ করতে চায়। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? এই যে ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে পূর্ববর্তী নিষ্ক্রিয় মৌলের স্ট্রাকচার লাভ করতে চায় এবং অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে পরবর্তী নিষ্ক্রিয় মৌলের স্ট্রাকচার লাভ করতে চায়, আমরা সামনের দিকে যে শিখব ইলেকট্রন ত্যাগ করার বিক্রিয়ার নাম হচ্ছে হইল অক্সিডেশন রিঅ্যাকশন অর্থাৎ জারণ বিক্রিয়া, এবং ইলেকট্রন গ্রহণ করার বিক্রিয়ার নাম হচ্ছে হইল রিডাকশন রিঅ্যাকশন অর্থাৎ বিজারণ বিক্রিয়া আমাদের সম্পন্ন হয়। তো ধাতুগুলো জেনারেলি জারণ বিক্রিয়া করতে চায় এবং অধাতুগুলো জেনারেলি বিজারণ বিক্রিয়া করতে চায়। কথা কি বোঝা গেছে? আমরা যদি এবার আমাদের পরবর্তী কনটেক্সট সমযোজী বন্ধন নিয়ে ডিল করে থাকি, সমযোজী বন্ধন কারা শো করে? অধাতু এবং অধাতুগুলো আমাদের সমযোজী বন্ধন শো করে, কিন্তু অধাতু অধাতুগুলো অধাতুর টেন্ডেন্সি আছে, একটু আগে আমরা দেখলাম অধাতুর টেন্ডেন্সি কি আছে, যে সে ইলেকট্রন গ্রহণ করে তার পরবর্তী নিষ্ক্রিয় মৌলের স্ট্রাকচার লাভ করতে চায়। কিন্তু যখন দুইটাই অধাতু অধাতু তখন দুইজনই গ্রহণ করতে চায়। যখন দুইজনই গ্রহণ করতে চায় তখন তারা কিভাবে গ্রহণ করতে পারে? একটা ক্লোরিনের লাস্ট অরবিটে থাকে 7টা ইলেকট্রন, আর একটা ক্লোরিনের লাস্ট অরবিটে থাকে 7টা ইলেকট্রন, যাদের মধ্যে একটা থাকে বিজোড় অবস্থায়, এই ক্লোরিনেরও থাকে একটা বিজোড় অবস্থায়। তখন এই ক্লোরিন আরেকটা ক্লোরিনকে বলে যে আমার তো একটা বিজোড় অবস্থায় আছে, এই ক্লোরিন বলে আমারও একটা বিজোড় অবস্থায় আছে।
বলে যে তাহলে একটা কাজ করি, চলো তোমার একটা বিজোড় আমার একটা বিজোড়ের সাথে দিয়ে আমরা দুইজন জোড়া গঠন করে দেই, তোমারটা আমারটার মধ্যে থাকবে, আমারটা তোমারটার মধ্যে থাকবে। কথা কি বোঝা গেছে? শেষ অরবিটে এরা ইলেকট্রনগুলো একটা ইলেকট্রন আরেকটা একজনের ইলেকট্রন আরেকজনের মধ্যে দিয়ে এরা নিজেদের মধ্যে আমাদের এই সমযোজী বন্ধন গঠন করে। ইলেকট্রন দিয়েও দিচ্ছে না, নিয়েও নিচ্ছে না পুরাপুরি, কিন্তু একজন আরেকজনের মধ্যে রাখছে। বোঝা গেছে? এই ধরনের বন্ডিং গুলোকে আমরা বলে থাকি সমযোজী বন্ধন। এইটুকু নিয়ে আমাদের এই পর্যন্ত কথা বলা আছে। আমাদের পরবর্তী কনটেক্সট হইল আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আমরা এখানে পড়ব যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তুমি একটা কথা বলো তো, ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে, এটা বেশি শক্তিশালী নাকি ইলেকট্রন জাস্ট শেয়ারিং এর মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে এটা বেশি শক্তিশালী? কোনটা মোর পাওয়ারফুল, ionic bond or সমযোজী? Yeah, ionic bond is more powerful. So that আয়নিক বন্ডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক বন্ডকে ভাঙতে বেশি পরিমাণে এনার্জি দিতে হয়, তাই আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এর তুলনায় বেশি থাকে। কথা কি বোঝা গেছে? এবার আমরা আসি দ্রাব্যতা এবং দ্রবণীয়তা। একটু এক মিনিট। দ্রাব্যতা এবং দ্রবণীয়তা, আমরা পরের দিকে যে একটা কনটেক্সট শিখব সেটা হইল লাইক, ডিজলভ, লাইক। লাইক, ডিজলভ, লাইক মানে একটা যৌগ দ্রবীভূত হয় তার সমধর্মী যৌগে। কথা কি বোঝা গেছে? বোঝো নাই? একটা যৌগ দ্রবীভূত হয় তার সমধর্মী যৌগে, মানে আয়নিক যৌগ দ্রবীভূত হয় আয়নিক যৌগে, সমযোজী যৌগ দ্রবীভূত হয় সমযোজী যৌগে, পোলার যৌগ দ্রবীভূত হয় পোলার যৌগে, জৈব যৌগ দ্রবীভূত হয় জৈব যৌগ দ্রবীভূত হয় জৈব দ্রাবকে, এবং অজৈব যৌগ দ্রবীভূত হয় অজৈব দ্রাবকে। কথা কি বোঝা গেছে ভাই? একটা যৌগ কোথায় দ্রবীভূত হবে, তার সমধর্মী যৌগে সেটা দ্রবীভূত হবে। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা যদি একটু একটা কথা বলি, পান তোমার হইল আমাদের ভাত ভাত কি আমাদের পানিতে দ্রবীভূত হয়? কাঠ কি পানিতে দ্রবীভূত হয়? হয় না। ওইগুলো আমাদের জৈব যৌগ, পানি আমাদের অজৈব যৌগ। তাই এখানে লাইক ডিজলভ লাইক, তোমার হলো কাঠ পানিতে দ্রবীভূত হচ্ছে না, কিন্তু কাঠ জৈব কোনো দ্রাবকে আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যাবে। কাঠ জৈব যৌগ, জৈব কোনো দ্রাবকে আস্তে আস্তে দ্রবীভূত হবে। কথা কি বোঝা গেছে? অনেক জৈব দ্রাবক আছে, ইথার তিথার এগুলা জৈব দ্রাবক, এগুলোতে দ্রবীভূত হয়। আহ হতে পারে জৈব দ্রাবক। এটাও ডিপেন্ড করে, আমরা ল্যাটিস শক্তি সামনে দিয়ে, ল্যাটিস শক্তি এবং আর একটা শক্তি আছে ক্যালাস শক্তি, এগুলো নিয়ে সামনের দিকে শিখবো আর কি, যে কখন যৌগ দ্রবীভূত হয়। পোলার, এই তো গুড একটা কোশ্চেন, পোলার যৌগ, পিও এল এ আর, পোলার। তার আগে আমরা একটু একটা কনসেপ্ট ক্লিয়ার করে আসি। আমরা পানির কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করে আসি, আমরা দেখেছি গতকালকে আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে পড়াশোনা করছিলাম, তখন আমরা শিখেছি যে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন মধ্যবর্তী স্থানে থাকার কথা থাকলেও এরা মধ্যবর্তী স্থানে না থেকে কোনো একদিকে একটু হেলে থাকে, আরেক দিকে কম হেলে থাকে। শিখেছিলাম আমরা গতকালকে।
তাহলে এটা যদি অক্সিজেন হয় আর এটা যদি আমাদের হাইড্রোজেন হয়, এটা যদি আমাদের হাইড্রোজেন হয়, দুইজন আমাদের একটা করে ইলেকট্রন শেয়ার করে মধ্যবর্তী স্থানে থাকার কথা ছিল। কিন্তু অক্সিজেনের স্ট্রাকচারটা ছোট হওয়ার কারণে এরা অক্সিজেনের দিকে না, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। অক্সিজেন পজিশনের ডান দিকের মৌল, স্ট্রাকচার অনেক ছোট। এরা অক্সিজেনের দিকে বেশি পরিমাণে ইলেকট্রন দুটো হেলে থাকে। কথা কি বোঝা গেছে? থাকার কথা ছিল মধ্যবর্তী স্থানে, কিন্তু কোনো একদিকে বেশি পরিমাণে হেলে থাকে। যেই দিকে বেশি পরিমাণে হেলে থাকে সেই দিকে আমাদের ডেল্টা নেগেটিভ ক্রিয়েট হয়। ওর থাকার ওই সমযোজী যৌগে কি আমাদের কোনো চার্জ ক্রিয়েট হওয়ার কথা ছিল? দুইজনই একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছে। ইলেকট্রন কি কেউ গ্রহণ বা ত্যাগ করছে? কেউ তো গ্রহণ বা ত্যাগ করেনি। তাহলে কি এখানে আমাদের কোনো চার্জ ক্রিয়েট করার কথা ছিল? মুখে বলি, কিন্তু আমরা দেখতেছি যে সমযোজী যৌগেও আমরা দেখতেছি যে সমযোজী যৌগেও তড়িৎ ঋণাত্মকতার কম বেশির কারণে ইলেকট্রন কোনো একদিকে বেশি হেলে থাকে, আরেক দিকে কম হেলে থাকে। তাই যেদিকে বেশি হেলে থাকে সেদিকে ডেল্টা নেগেটিভ, যেখান থেকে ইলেকট্রন অন্যদিকে চলে যায় সেদিকে ডেল্টা পজিটিভ ক্রিয়েট হয়। কথা কি বোঝা গেছে? এখানে আমাদের টু ডেল্টা নেগেটিভ ক্রিয়েট হয়েছে। বোঝা গেছে? এই যে আমাদের ডেল্টা নেগেটিভ ক্রিয়েট হইল, ডেল্টা নেগেটিভ ক্রিয়েট হইল, সমযোজী যৌগ, সমযোজী যৌগ কি আমাদের বিশুদ্ধ সমযোজী যৌগ যেগুলো আছে সেগুলাতে কি আমাদের ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ ক্রিয়েট হবে? হওয়ার কথা ছিল না তো। আমরা যদি একটা বিশুদ্ধ সমযোজী যৌগ ক্লোরিনের কথা খেয়াল করি, ক্লোরিন এবং ক্লোরিন দুইটারই তড়িৎ ঋণাত্মকতা সমান। দুইজনই একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছে, দুইজনেরই অষ্টক পূরণ হয়েছে। তাহলে এখানে কি কেউ ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ ক্রিয়েট হবে? ক্রিয়েট হবে না। তাই আমরা বলতেছি যে সকল সমযোজী যৌগ যাদের ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ ক্রিয়েট হওয়ার কথা না থাকলেও ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ অর্থাৎ আয়নিক বৈশিষ্ট্য শো করে, এরা কিছু পরিমাণে আয়নিক বৈশিষ্ট্য শো করে, তাই না? এরা কি তাহলে কি আমরা বলতে পারি সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য দেখাচ্ছে এরা ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ শো করার মাধ্যমে? বলতে পারি। তাই এই এই সকল যৌগগুলোকে বলা হয় পোলার যৌগ। আমরা বলি না যে হচ্ছে হইলো পোল ক্রিয়েট হয়েছে, নর্থ পোল সাউথ পোল, দুই দিকে পোল আছে, নর্থ পোল এন্ড সাউথ পোল। আর এখানে কেমিস্ট্রির মধ্যে এটা হচ্ছে হলো পোলার আয়ন, অর্থাৎ পোল পোল ক্রিয়েট হওয়া, তোমার হচ্ছে হলো পোলার যৌগ। কথা কি বোঝা গেছে? নর্থ পোল এন্ড সাউথ পোল ক্রিয়েট হওয়া মানে হচ্ছে এখানে আমরা বলতেছি যে পজিটিভ ডেল্টা পজিটিভ এন্ড ডেল্টা নেগেটিভ ক্রিয়েট হওয়া, হোয়াট এভার। তাহলে এই যে পানির কথা খেয়াল করো, পানি আমাদের একটা যৌগ, তোমার সমযোজী যৌগ। তাই পানি সমযোজী যৌগগুলোকে তো দ্রবীভূত করেই, কিন্তু ওর মধ্যে আয়নিক বৈশিষ্ট্য থাকার কারণে ও আয়নিক যৌগগুলোকেও দ্রবীভূত করে। তাই পানিকে আমাদের বলা হয় উত্তম দ্রাবক। কথা কি বোঝা গেছে? আমরা দেখি সোডিয়াম ক্লোরাইড ইজিলি পানিতে দ্রবীভূত হয়, রাইট? হোয়াট এভার। এবার আমরা আসি হচ্ছে হলো বিদ্যুৎ পরিবাহিতা। এই বিদ্যুৎ পরিবাহিতা আমরা জানি যে কোনো একটা আয়ন যদি থাকে, আমরা যদি এরকম সোডিয়াম ক্লোরাইড কোন একটা এই বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে আমরা এই চ্যাপ্টারে খুবই কম কথাবার্তা বলবো। এই চ্যাপ্টার এইটা নিয়ে আমরা ডিসক্রিপশন শিখবো অন্য একটা চ্যাপ্টারে। এইটা নিয়ে ইন্টারমিডিয়েটে সেকেন্ড পেপারের ফোর্থ চ্যাপ্টার, আমাদের এটা আলাদা একটা চ্যাপ্টারই আছে, ইলেকট্রো কন্ডাক্টিভিটি।
তো আমরা এইটা 9-10-এও এই চ্যাপ্টারে অত কিছু শিখবো না বিদ্যুৎ পরিবাহিতার মধ্যে। যাই হোক, আমরা একটু বলে থাকি, সেটা হইলো যদি কোনো আয়ন আমরা এখানে নেই, কোনো একটা আয়ন এখানে নেই, সে আয়নটাকে যদি একটা দ্রবীভূত করে রাখি, আর তাহলে এই আয়নগুলো এক, এখানে যদি আমরা ব্যাটারি দেই, ব্যাটারির ছোটটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত, ব্যাটারির বড়টা ব্যাটারির পজিটিভ প্রান্ত, তাহলে এই হাসো কেন, হাসতেছো কেন, হাসতেছো কেন, why you are laughing, whatever, whatever, ছোটটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত এন্ড বড়টা ব্যাটারির পজিটিভ প্রান্ত, তাহলে বলো তো এইটা এইটা ব্যাটারি কেমন চার্জ চার্জ হবে, নেগেটিভ চার্জ হবে নাকি পজিটিভ চার্জ হবে এই পার্টটা? হ্যাঁ, কারণ এটা নেগেটিভের সাথে অ্যাড আছে, এটা নেগেটিভের সাথে অ্যাড আছে, তাই তাই এটা নেগেটিভলি চার্জড হবে। আবার এটা পজিটিভের সাথে লাগানো আছে, তাই এটা পজিটিভলি চার্জ হবে। এই পাথ যদি নেগেটিভলি চার্জ হয়, এই পাথ কেমন আয়নকে অ্যাট্রাক্ট করবে, পজিটিভ আয়নকে অ্যাট্রাক্ট করবে নাকি নেগেটিভ আয়নকে অ্যাট্রাক্ট করবে? হ্যাঁ, নেগেটিভ পাথ, তাই পজিটিভ আয়নকে অ্যাট্রাক্ট করবে। আর এটা পজিটিভ পাথ, তাই নেগেটিভ আয়নকে অ্যাট্রাক্ট করবে। কথা কি বোঝা গেছে? তো এই তো মোটামুটি। এরপরে আমাদের এখানে আরেকটা আছে ধাতব বন্ধন। ধাতব বন্ধনটা এটা আমরা একটু রিডিং দিব, এটা তেমন কোনো কথাবার্তা লাগে না, একটু রিডিং দিব, এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কথা কি বোঝা গেছে ভাই? হ্যাঁ হ্যাঁ, যে সামান্য একটু তাপ দিলেই এই ইলেকট্রনগুলো মুভ করা শুরু করে, শেষ অরবিটের ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে গিয়ে ইজিলি মুভ করা শুরু করে। কথা কি বুঝতে পারছো? তো এই ছিল ধাতব বন্ধনের কথাবার্তাগুলো। আমাদের পড়া কি কি থাকবে আমরা যদি একটু লিখে নেই। এই চ্যাপ্টার বই ফুল রিডিং এবং টেস্ট পেপারের সবগুলো সিকিউ, সবগুলো সিকিউ এর মধ্যে যেগুলো সিকিউ মিল পাবো সেগুলো আমরা করব না। হ্যাঁ, বেশিরভাগ সিকিউই মিল পাবো। এখানে বেশিরভাগ সিকিউই অষ্টক সংকোচন এবং সম্প্রসারণ যৌগ নিয়ে কথা বলা আছে, এবং বলা আছে এই আয়নটা পানিতে কিভাবে দ্রবীভূত হয়, এইভাবে কথা বলা আছে। মানে তোমাকে হাতে গোনা 10টা সিকিউ করতে হবে। আচ্ছা, ওকে 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 ওকে, ওয়েট, আমি একটু রেকর্ডিংটা অফ করে ফেলি।